ওর হাজবেন্ড আছে, ওর বাচ্চা আছে, তো আমি ওর বোনকে বিয়ে করার জন্য প্রস্তাব করছি। আর যদি তুমি বলো তাহলে আমি মাকে বলবো তোমার ছোট বোনের কথা, তাহলে আমাদের সম্পর্ক থাকলো, আমাদের এখান দিয়ে বিয়েটা হলো। আমি তখন ওকে বিন করছি যে তখন তোমার সাথে আমার দেখা গেছে কথা বলা হইবে, সম্পর্কটা হইবে, তখন আর ওটা কেউ নেগেটিভলি নিবে না। তোমারও যাতে কলঙ্ক না হয়, আমারও যাতে কলঙ্কটা না হয়। উনি হচ্ছে আমার ভাবি, উনি হচ্ছে ধরেন আমার পাশের ঘরের আর কি। এটা আজ থেকে ধরেন 5 বছর আগে। আমি তখন টিউশনি করতাম, পাশাপাশি একটা বিমাতে কাজ করতাম, তো আমি ওনাকে একটা বিমা করেছি। তখন কিন্তু আমাদের এই সম্পর্কটা হয় নাই। তারপর আমি আমার একটা জবের জন্য ইন্টারভিউতে চলে গেছি। এখান থেকে আসার পর আমার জব হয়েছে। পরে মোটামুটি আমি ওই দিক দিয়ে আসা যাওয়া করতাম, মোটামুটি একটা ভালো একটা সম্পর্ক, আসা যাওয়ার মাধ্যমে দেখাশোনা, কথাবার্তা, হাই হ্যালো। তারপরে ও আমাকে খুব যত্ন করতো যে আমি কখন কি খাবো না খাবো, বা সন্ধ্যা আমাকে কল দিত, বাসা আসা, নাস্তা খাও। তো ও আমাকে বলছিল যে দুপুরে ওর বাসায় লাঞ্চ করার জন্য, দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। আমি যাই নাই, আমার একটু জানি কেমন জানি লজ্জা বা নিজের কাছে একটু খারাপ লাগতো। আমি বিকেলে গেছি, বিকেলে যাওয়ার পরে আমি ঘরে গেছি। ঘরে যাওয়ার পরে দেখি যে ও আমার জন্য পোলাও, মাংস, মুরগি, ডিম, অনেক কিছু আইটেম নিয়ে আমার বাসায় আমার মায়ের কাছে নিয়ে দিয়ে আসছে। পরে যাই কারণ আমার মা বলে যে অমুকে তোর জন্য খাবার এগুলো নিয়ে, তা না আমার ভিতরে তার জন্য একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করলাম। তা আমি ওকে সন্ধ্যায় ফোন দিয়ে বলছি যে কেন এরকম পাগলামি করছো, এতগুলো মানুষের সামনে দিয়ে এগুলো নেওয়ার দরকার কি ছিল। তো আমাকে একটু রাগ করছিল যে আপনাকে তো অনেকবার বলতেছে আপনি আসেন না, আপনার জন্য রান্না করছি, নেন না। তখন আমি আমার যেটা সত্যি কথা, আমার ওর জন্য অনেক মায়া কাজ করছিল। তখন থেকে ওর প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা, অনেক মায়া একটা কাজ করা শুরু করেছে। এর মধ্যে মোটামুটি আমাদের তখন দুজনকে বুঝতাম, দুজনকে সম্মান করতাম, অনেক সারা রাত জাগে কথা বলতাম, ঠিক আছে। এর গ্যাপে ওর হাজবেন্ডের সাথে কথা বলতো। ওর হাজবেন্ড বাসায় থাকতো না, ওর হাজবেন্ড প্রবাসী, টানা প্রবাস করতো। ও একটা বাচ্চা আছে ছোট। এই দুজনের কথা বলা শুরু থেকে দুজনের প্রতি মায়া, ভালোবাসা বলেন, আবেগ বলেন, সবকিছু কাজ করা শুরু হয়ে গেছে। তখন প্রতিদিন কথা হইতো অবসর সময়ে। তো এরপর একদিন আমি বাড়ি থেকে ছুটিতে আমি প্রতি মাসে বাড়ি যেতাম। যাওয়ার সময় আমি কখনো খালি যেতাম না, ওর জন্য একটা না একটা গিফট, যে কোনো জিনিস, ও আমার জন্য একটা ঘড়ি কিনলো, ওর জন্য একটা ঘড়ি কিনতাম, ওর জন্য শাড়ি, চুড়ি, সবকিছু কিনতাম। আমরা স্বামী স্ত্রীর মতো হয়ে গেছি। তখন মনে হয়েছিল যেন পুরো পৃথিবীর সুখী মানুষটাই আমরা দুজন। তারপরে আমি হঠাৎ একদিন বাড়িতে যাওয়ার পরে আমি সকালে তার বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে ওর মোবাইলটা আমি চেক করছি। তখন আমি গুগলে যখন অ্যাক্টিভিটিস চেক করলাম, তখন দেখি যে ওর মোবাইলে সব বাজে, ফোন ভিডিও সাইটগুলো আর কি। তো আমি ওকে একটু রাগ দিলাম যে এগুলো কেন। পরে ও আমাকে বলছে না এগুলো আমার না, এগুলো অন্যকে দেখছে টেকছে, আমি জানি না এটা সেটা। তো আমি ঠিক আছে, যা হয়েছে এটা আমি ফুল হিস্টোরিটা ক্লিয়ার করে দিয়েছি যাতে কেউ না বোঝে। এটার মাঝামাঝি মোটামুটি আমাদের এইভাবে সম্পর্ক চলতে আছে দীর্ঘ প্রায় 4 বছর মতো। তো ধরেন 2 বছর 3 বছরের মাথায় সম্পর্ক চলতেছে। এই সুযোগে আমার চাকরি হওয়ার পরে আমার মা বাবা আমার বিয়ের জন্য অনেক প্রেশার দিতেছে, অনেক চাপ দিতেছে। যাই হোক, আমার ফ্যামিলি যখন আমাকে বিয়ের জন্য চাপ দেয়, অনেক রকমের অনেকভাবে কথা বলে বিয়ের জন্য, আমার আত্মীয় স্বজন যে এখন তো চাকরি পেয়েছিস, ভালো একটা চাকরি করস, ঠিক আছে, তো আমরা মেয়ে দেখি। আমি টোটালি ডিরেক্ট না, আমি না না না, কোনো কথাই নেই। আমার মা আমার অনেক সময় বাড়িতে এটার জন্য ইয়ে করতো যে কি সমস্যা, কি লে করতে না, আমি বিয়ে করতাম। তারপরে যাই ওকে আমি বলছি যে আমার ফ্যামিলি থেকে এই অবস্থায় আমার বিয়ের জন্য চাপ দিতেছে। আমি ওর ছোট বোন একটা ছিল, আমি যদি তুমি বলো তাহলে আমি মাকে বলবো তোমার ছোট বোনের কথা, তাহলে আমাদের সম্পর্ক থাকলো, আমাদের এখান দিয়ে বিয়েটা হলো। আমি তখন ওকে বিন করছি যে তখন তোমার সাথে আমার দেখা গেছে কথা বলা হইবে, সম্পর্কটা হইবে, তখন আর ওটা কেউ নেগেটিভলি নিবে না। তোমারও যাতে কলঙ্ক না হয়, আমারও যাতে কলঙ্কটা না হয়। ওর তো দিন শেষে ওর হাজবেন্ড আছে, ওর বাচ্চা আছে, তো আমি ওর বোনকে বিয়ে করার জন্য প্রস্তাব করছি। আর ওর এত রিয়েক্ট হয়েছিল ওই দিন বিকেল বেলা একদম রেগে, ও ওই দিন পুরা মনে হয় যেন ওর আকাশটা পুরা ওর মাথায় ভাঙে পড়ছে।
ও অনেক মানে রাগান্বিত হয়ে আমাকে মানে ব্লক করে দিছে, ব্লক করে দিয়ে নাম্বারে মেসেজ দেওয়া শুরু করছে যে নাটক করো, অনেক নাটক করছো, আমার জীবনে অনেক সিনেমিনি খেলছো, অনেক কিছু করছো। তখন আমি নিজে অনেক লজ্জা হয়েছে, মানে অনেক ছোট হয়ে গেছে যে আসলে আমি কাজটা ঠিক করি নাই। যাই সকালে আমি ঘুম থেকে উঠে অফিসে চলে গেছে, যাওয়ার পরে ও আমাকে ব্লক থেকে উঠেছে, উঠে আমার একটা SMS দিচ্ছে যে এই হতভাগা নারীকে কেন এইভাবে কষ্ট দিতে ভালো লাগে, এই হতভাগা নারীর সাথে কি তুমি থাকতে আসো নাই? তখন আমি ব্যাক করছি, ব্যাক করে বলছি দেখো আমি তোমার সাথে অভিনয় কিছু করি না, আমি যা করছি রিয়েল, আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক, কিন্তু এই সম্পর্কটা এইভাবে মানে কন্টিনিউ করা যাচ্ছে না না। তখন আমি মানে বলছি ঠিক আছে আমি বাসা যাইতেছি, বাসা যাই তোমার কল দিতেছি। তারপর আমি বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে ভিডিও কল দিলাম, দেওয়ার পরে ও অনেক কান্না করছে, মানে অজরে কান্না করছে যে আমি আপনারা ব্লক করবো, আমি আপনারা বকবো, আমি আপনারা রাগ করবো, কিন্তু আপনি আমাকে কল দেওয়া ছাড়া থাকতে পারবেন না। আমি মানে আপনার সাথে কথা না বললে আমি মানসিক শান্তি পাই না, আমার শান্তি পাই না, আমি কালকে সারা রাত ঘুমাতে পারি না। তো আমারও কষ্ট হয়েছে, আমারও অনেক কষ্ট হয়েছে। তো যাই তখন আমাদের সম্পর্কটা আবার মানে স্ট্রং ভাবে জোড়া নিয়ে গেছে, জোড়া লাগছে বলতে তখন দুজনে ডিসাইড নিচ্ছে মানে দুজনকে মানে যাতে পাই তখন ওই ব্যবস্থাটাই করবো। তখন কিন্তু ওর হাজবেন্ড সম্ভবত কিছু কিছু জানতো, জানার পরে ওরা একটা SMS দিয়েছে যে এমন কাজ করো না দিনের আলোতে যাতে রাতের ঘুম হারাম হয়। তখন ওর ফ্যামিলি কিছু কিছু জানছিল, জানার পরে ওকে অনেকবার সতর্ক করছে, ও কোনো সতর্ক মানে না। ওর শাশুড়ি বলেন, ওর ফ্যামিলির সবাই বলেন, ওকে অনেকবার সতর্ক করছে। তখন আমি নিজে শপথ করছি বা ইয়ে করছি, ওকে কথা দিচ্ছি যে ঠিক আছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমার জন্য আছি, তোমার পাশে থাকবো, তোমার জন্য যা করার দরকার আমি করবো, আমি আছি, কিন্তু তুমি এখান থেকে তো এইভাবে আসতে পারো না, আর এইভাবে আমিও নিতে পারবো না। ও আমাকে আবার এটাও বসা দিয়েছে যে ওর হাজবেন্ড ওকে ডিভোর্স দিয়ে দেবে। তখন আমি নিজে চিন্তা করলাম আমি তো নিজে এখন অপরাধী হয়ে যাইতেছি, আমি যদি এখন এর সাথে মানে কোন রকম প্রতারণা করি তাহলে যাবে কই। তখন আমি নিজে অটল যে না, আমি যত কিছু হোক, যদি এই পক্ষে আমি ওরা কথা দিয়েছি, যদি এই পক্ষে আমার মা বাবা আমার ত্যায্য করে দেয় বা যত কিছু হোক আমি তোমার জন্য আছি। তারপরে ও বলছে ঠিক আছে আমি সব কিছু গোছাই মানে সবকিছু ইয়ে করি, আমি মানে একটা পাখি যেমন খাঁচা থেকে ছুটলে আর পিছনের দিকে তাকায় না, ঠিক আছে আমি ঠিক ওই রকম, আমি শুধু ছুটতে নি পারি, এখান থেকে ছুটতে পারলে আমি তোমার কাছে চলে আসবো। তো আমি বলছি যে এখান থেকে ছুটতে পারলে তো হইতো না, তোমার স্বামী যদি তুমি ডিভোর্স দেয় তাহলে ভালো, ডিভোর্স দিলে তখন যাই তুমি ডিভোর্স নিয়ে তারপর চলে যাও। ও আমাকে বলছে ঠিক আছে। তখন ও হাজবেন্ডের সাথে অনেক ঝগড়াঝাটে ও ডিভোর্স চাইতেছে, কিন্তু ওর হাজবেন্ড ওকে ডিভোর্স দিবে না। তারপরে তার হাজবেন্ড আসতেছে, তাকে জানায় নাই, কিন্তু সে গোপনে জানিয়ে গেছে তার বাবির কাছ থেকে। ও তো এটা শুনে গেছে, ও শুনে যে ও প্রিপারেশন নিয়ে মোবাইল থেকে যত কিছু আছে সবকিছু ডিলিট করে দিছে। আমার ফোন দিয়ে বলতেছে আপনি বাইরে যান, আপনার সাথে কথা আছে। আমি বাইরে গেছি, বাইরে যাওয়ার পরে আবার কল দিচ্ছে, দেওয়ার পরে বলতেছে এই অবস্থা, ও সকালবেলা উঠছে, ও আস্তে আস্তে রাইতে হইব, আপনি চলে যান। তখন আমার বিশ্বাস করবেন কিনা আমার অনেক খারাপ লাগছিল। তখন ওর হাজব্যান্ড মানে সম্ভবত 20-25 দিনের জন্য আসছে, বেশি দিন আসে। ওরা যখন এগুলো জিজ্ঞেস করছে ও সবকিছু অস্বীকার গেছে, এমনকি ওকে কোনো কিছুই প্রুফ পায় নাই, ধরতেও পারে নাই। ওই 20-25 দিন তেমন একটা যোগাযোগ হয় নাই, সে আর দ্বারা খায় নাই। পরে আবার ওর হাজবেন্ড যখন চলে যাওয়ার পরে আমাদের আবার সম্পর্কটা কন্টিনিউর পরে এক পর্যায়ে আমাদের সম্পর্কটা মানে একেবারে স্বামী স্ত্রীর মতো ফিজিক্যাল চলার মাঝে আবার কি করছে, ওর দেবর আসছিল। ওর দেবর আসার পরে যখন ওর সাথে আমি রাত্রে কথা বললাম, তখন ওর দেবর এগুলা মানে প্রুফ সহ ধরে ফেলছে। ওকে অনেক জিজ্ঞাসাবাদ করছে, ওর সাথে অনেক ঝগড়াঝাটি হয়েছে। তখন যাই ও স্বীকার করছে হ্যাঁ সবকিছু এই অবস্থা, আমি ওর সাথে কথা বলি এই অবস্থা। তারপর আমাকে কল দিছে আর এরপর দিয়ে আমি বলছি যে না ওরকম কিছু না, ব্যাপারটা আসলে অত গভীর না, ব্যাপারটা হচ্ছে জাস্ট মানে বাবের সাথে সম্পর্ক যতটুকু এরকমই, ব্যাপারটা এরকম। পরের দায় এগুলো নিয়ে অনেক ঝামেলা হইতে, তারপরে ওর হাজব্যান্ডও চলে আসছে। ওর হাজব্যান্ড আসে, ওকে তখন এগুলা সবকিছু টোবাইল নিয়ে মোবাইলে সবকিছু পাইছে, আমার সাথে কথা বলে, এমনকি তখন তো এগুলো জানাজানি হয়ে গেছে। জানাজানি হয়ে যাওয়ার পরে ওকে এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়েছে। তখন আমাকে ব্লক টক করে দিয়েছে, আমার সাথে আর কথা নেই। তারপর দিয়ে যায় মানে এটা এক ধরনের মানে বিচ্ছেদ হয়ে গেছে আর কি। তখন আপনি কি এখন বিয়ে শাদী করেছেন? হ্যাঁ এখন করছে। কবে বিয়ে করেছেন? এই তো 6-7 মাস হয়েছে। আপনার স্ত্রী জানে যে আপনি অতীতে এগুলো করেছেন? এগুলো জানে না, কিন্তু এমনি জানে যে আমার সম্পর্ক একটা ছিল, আমি মানসিকভাবে একটু এগুলো জানে আর কি, সম্পর্ক ছিল এটা জানে। আমার এখন মানে এটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে তুমি কেন মানে আমার জীবনটা এভাবে এলোমেলো করে দিলা? আমি তো ভালোই ছিলাম, বা মানে চাকরি বাকরি করতাম, হয়তো একটা বিয়ে করে নিতাম, তোমার সাথে সম্পর্ক এমনি থাকতো, সমস্যা ছিল না। তুমি আমাকেও রাখছিলা, তোমার হাজবেন্ডকেও রাখছিলা, ও কিন্তু এখন ভালোই আছে,
ও এখন ওর মতো করে আছে, সংসার করতেছে, ভালো আছে। তোমার কারণে আমি মানে আজকে অনেক লজ্জিত হয়েছে, বা আমার মা বাপে একটা মান সম্মান গেল, আমার মান সম্মান গেল। আপনি তার দোষ খুঁজতেছেন, কিন্তু আপনি জানেন যে আপনি একজন পুরুষের স্ত্রীর সাথে যে সম্পর্ক করে সেই মানুষগুলোকে কষ্ট দিয়েছেন, এই কষ্ট থেকে আপনি মাপ পাবেন কখনো? আপনি সবার আগে যার সাথে পরকীয়া করেছিলেন তার স্বামীর কাছে ক্ষমা চান। আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে, ওই লোকের কাছে ক্ষমা চান। আপনি তো অপরাধ করেছেন, আপনি অবশ্যই ক্ষমা চান। তখন আমি বলছি ঠিক আছে, হ্যাঁ আমার অপরাধ হয়েছে, আমি তো আগে বলছি যে অপরাধী আমি। আপনাকে ধিক্কার জানাচ্ছি, এরকম পরকীয়া যারা করে, যারা অন্যের এত বাংলাদেশে অবিবাহিত মেয়ে আছে সেগুলো থিয়ে আরেকজনের স্ত্রীর সাথে যারা এইসব কাজ করে, তাদেরকে অফিসিয়ালি আমরা এই স্টুডিও থেকে ধিক্কার জানাই, ঘৃণা আমার জানাই। মতো যেহেতু কেউ এইরকম ভুল না করে, এইরকম ভুল না করে নিজের জীবনটা, নিজের সুন্দর জীবনটা যাতে নষ্ট না করে। এখন অনুতপ্তের সাথে বলতেছে আর কি, যে আমার মতো ভুল যাতে কেউ না করে, এই পরকীয়া নামক এই অভিশাপের যাতে কেউ পাড়া না দেয়, একটা মানে পাপ কাজ যাতে না করে, এর জন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী। তো ক্ষমা পাবো কিনা জানি না, আমার মনে হয় না যে আমি যে পাপ করছিলাম এই পাপের ক্ষমা হবে কিনা, আমি জানি না। বিশ্বাস করেন, এটা এই অপরাধের জন্য আপনি একদিন না একদিন ভুগবেন। এই জন্য আমি আমার অপরাধের কথাগুলো, আমার পাপের কথাগুলো শেয়ার করলাম আর কি।